স্বাগত জানাচ্ছি টিভিএন24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজকের অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য যাবতীয় তথ্য, এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা কমার্শিয়াল প্রপার্টিতে যারা ইনভেস্ট করতে চান সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বরাবরের মতোই দুটো বিষয়ে আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন। এবং দর্শক, আপনারা যদি চান তাহলে আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে আপনি সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এবং এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমাদের যে আলোচনা সেই আলোচনার বিষয়বস্তু সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। যেটি বলছিলাম, অনুষ্ঠানের একদম প্রথম অংশে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, আমাদের কমিউনিটির যে সদস্য রয়েছে, বাংলাদেশি কমিউনিটির সদস্য সংখ্যা দিন দিন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে বাড়ছে, বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়ছে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ছে। আরো কি করে বাড়ানো যায়, নতুন প্রজন্মের জন্য আসলে উৎসাহের জায়গাগুলো কোথায়, আপনার অধিকার কি কি, অথবা আপনারা যারা এই ডিপার্টমেন্টে কাজ করতে আগ্রহী তারাই বা কি করতে পারেন, কিভাবে শুরু করতে পারেন, যাবতীয় সব পরামর্শ নিয়ে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ডিপার্টমেন্ট অফ কারেকশনের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী জামান। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। জি, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কিভাবে কাজ করতে পারবেন আগ্রহীরা, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। হাউ টু গেট আ জব ইন দ্য ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। শুরুতেই জানতে চাইবো, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলতে আসলে কোন কোন ডিপার্টমেন্ট গুলোকে বোঝায়, মানে কোন কোন বিভাগকে বোঝায়? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রথমত আপনাকে ধন্যবাদ, আমি টিভিএন এর সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা অনেক ডিটেলস কোশ্চেন আপনি করেছেন, সো লেট মি এক্সপ্লেইন ডিটেলস। ল এনফোর্সমেন্ট সাধারণত যারা লকে ক্যারি করে, যে প্রফেশনের সাথে যারা জড়িত, এনওয়াইপিডি, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন, ফায়ার ডিপার্টমেন্ট, প্রবেশন, সব ডিপার্টমেন্টকে ল এনফোর্সমেন্ট বলা হয়। ইদানিং বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন করছেন এবং দক্ষতার সাথে কাজ করছেন এবং সাকসেস হচ্ছেন। সো এখানে দুইটা ডিভিশন থাকে ল এনফোর্সমেন্টে। একটা হচ্ছে আপনি ইউনিফর্ম লেভেল, আর একটা হচ্ছে সিভিলিয়ান লেভেল। সো বোথ নিড আপনার টেস্ট দিতে হয়, তারপর আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চুজ করবেন কোন প্রফেশনে আপনি জয়েন করছেন। সো বেসিক্যালি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে টেস্ট দিতে হবে। যদি আপনি ইউনিফর্ম লেভেলে জয়েন করেন, দেন there is a test plus আপনার physical test হবে, ট্রেনিং হবে, then you become as a correction officer, NYPD officer, probation officer. এবং সিভিলিয়ান জবগুলো হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে আপনাকে, বিভিন্ন টাইটেলের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, দেন ইউ চুজ অ্যাজ উইথ ইউর কোয়ালিফিকেশন, তারপর আপনি জয়েন করলেন ডিপার্টমেন্ট। জি, আমাদের কমিউনিটিতে বিশেষ করে আমি বাংলাদেশিদের কথা বেশি করে বলবো, আমাদের মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর বেঙ্গলি, তাদের এক ধরনের স্বপ্ন থাকে এই ডিপার্টমেন্টে কাজ করার। আবার যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় আছে, আমি যদি একটু আমেরিকান ড্রিমকে কানেক্ট করতে চাই এই পেশার সাথে, আপনি নিশ্চয়ই সেই কানেকশনের জায়গাটা ধরিয়ে দিবেন। হ্যাঁ, অনেকেই স্বপ্ন দেখে যে ভালো একটা চাকরি করা, ভালো একটা প্রফেশনে যাওয়া। তো ল এনফোর্সমেন্ট এটা আসলে একটা sophisticated job, চ্যালেঞ্জিং জব এবং গুড পে জব। তো আপনি যদি ডিটারমিন হন যে আপনি এই প্রফেশনে আসবেন, অবশ্যই there is a lot of opportunity. আপনাকে প্রথমত জানতে হবে আপনি কোন প্রফেশনে যেতে চাচ্ছেন, আপনার কোয়ালিফিকেশনটার সাথে আপনি রিলে করে তারপর আপনি আপনার মাইন্ড সেট আপ করলেন আপনি কোন ডিপার্টমেন্টে জয়েন করবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন রিকোয়ারমেন্টসটা কি, কি ধরনের রিকোয়ারমেন্টস আছে, সেটার সাথে আপনার কোয়ালিফিকেশন যাচ্ছে কিনা। Then you can take the all information and keep trying for the application and go through the process. If you get chooses for the position, then they will train you, and obviously there is a good future in each class. জি, অর্থাৎ এটার মাধ্যমেও আমেরিকান ড্রিম অ্যাচিভ করা সম্ভব। জি, খুব কমন প্রশ্ন সবার মনে আসবে যে আবেদন করতে আসলে কি ধরনের যোগ্যতা লাগে। আমি বোথ সাইডে একটু আপনার কাছ থেকে শুনবো। একটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে কিরকম হওয়া উচিত, কিংবা কি কি ধরনের যোগ্যতা লাগবে, এবং প্লাস ইমিগ্রেশন স্ট্যাটাসটা কেমন দরকার।
immigration status, so they have to be citizen in this country because it's a law enforcement. Our education, এখন একটু ওরা ইজি করে দিচ্ছে, কলেজ ক্রেডিট কমাই দিচ্ছে, আপনার কলেজ কিছু ক্রেডিট লাগবে। আর এটা অফিসারদের জন্য যারা বিগিনিং কারেকশন অফিসার অথবা NYP জয়েন করতে চাচ্ছেন, তারা ফিজিক্যাল ফিটনেস লাগবে, মেন্টাল টেস্ট লাগবে, এগুলো তো লাগবে। আর সিভিলিয়ান জবের জন্য বেসিক এডুকেশন, এক একটা জবের এক এক ধরনের রিকোয়ারমেন্ট, ক্লারিক্যাল, the office associated administration, management, so there is a lot of process education, আর হয়তো bachelor, master degree up to PhD পর্যন্ত। So each civil service title, if you go through their description, they will let you know, আপনাকে বলবে যে আপনি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ওই ধরনের টাইটেলের জন্য। If you qualified, then you can take the test and you will on the list for some, I think the list is 3 years activated. Once you're on the list, they'll call you when your names come up and you join the department. জি, সেক্ষেত্রে আসলে ফিজিক্যাল ফিটনেস কিংবা মেডিকেল টেস্ট যেগুলো হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন? অ্যাবসলিউটলি আপনাকে ফিট হতে হবে ফিজিক্যালি, যেহেতু এটা ল এনফোর্সমেন্ট, অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে সেখানে। তো এটা আপনাকে ওরা মেডিকেল প্রোভাইডার যারা আছে তাদের থ্রুতে দে উইল চেক থ্রু এভরিথিং সিওর টপ টু বটম, অ্যান্ড অলসো সাইকোলজিক্যাল টেস্ট ওরা নেবে আপনি মেন্টালি স্টেবল কিনা ওইসব কাজের জন্য। সো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট চুজ টু দিস কাইন্ড অফ প্রফেশন। ফার্স্ট ইউ নিড টু নো ইউ ফিজিক্যালি আর ক্যাপেবল, ইউ মেন্টালি স্টেবল। জি, বেতনের কথা যদি বলি, আসলে স্যালারিটা কেমন হবে এটা নিয়ে সবারই আসলে এক ধরনের আগ্রহ থাকে। সো কিরকম পেমেন্ট হতে পারে? আসলে মানে স্যালারিটা ডিসক্লোজ করা যায় না এভাবে, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন দেন উইল নো দ্য স্যালারি রেঞ্জ। এজ ইউনিফর্ম দে হ্যাভ এ গুড স্যালারি স্টার্টিং, বাট আফটার 5 years salary jump to the double. So first 5 years they have to compromise a little bit because of the process. After 5 years they get the highest salary for each position. And civil service title, যেটা civilian, each title has a different pay scale. So এটা আপনি find out করবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন, then you will know what is the civil salary range. জি, ওভারটাইমের সুযোগ আছে? Overtime, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে it's not something that you should think of that. Overtimeটা হচ্ছে একটা টুল, এটা ইউজ করতে হয় যখন extremely necessary. তো আমরা কাউকে এনকারেজ করবো না যে আপনি ওভারটাইমের কথা চিন্তা করে কাজে জয়েন করবেন। দিস ইজ ম্যানেজমেন্ট কখনো এনকারেজ করে না। ল এনফোর্সমেন্টের কথা বলতে যখনই বলা হয় আসলে তখনই অনেকে রিস্কের বিষয়গুলো ভাবে, বিশেষ করে ফিল্ডেই হোক কিংবা অফিসেই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর থাকে। আর সেই জায়গাগুলো একটু ব্যাখ্যা করবেন কিনা? রিস্ক তো সব জায়গায়তেই আছে। বিশেষ করে আমরা যখন নিউ ইয়র্কে থাকি, আপনি বাসা থেকে বেরোলেই আপনি রিস্কের মধ্যে থাকেন। সো এটা আসলে ভেরি করে ম্যান টু ম্যান আপনি কিভাবে রিস্কটাকে ফেস করবেন। ওয়ান্স ইউ গেট দ্য পজিশন দে উইল ট্রেন ইউ হাউ টু প্রোটেক্ট ইউরসেলফ। তখন তো আপনি জেনে যাচ্ছেন আপনার প্রোটেকশনের জন্য আপনি নিজেকে কি করতে হবে। আর জেনারেল রিস্ক যেগুলো থাকে এগুলো আনপ্রেডিক্টেবল। এটা তো আসলে খুব আমরা বলতে পারবো না যে আজকে আমি রাস্তায় বেরোলে হোয়াট কুড বি হ্যাপেন। সো ইদার কারেকশন ফ্যাসিলিটিস বলেন, NYPD-তে বলেন, ফায়ার ডিপার্টমেন্টে বলেন, একজন ফায়ার অফিসার যখন আগুন নিভাতে যায় দে could have some incident. একজন কারেকশন অফিসার যখন একজন কয়েদির সাথে ডিল করে there is some sort of incident could happen. একজন NYPD অফিসার যখন রাস্তায় যান something could be happen. So there is some risk factor any job যেখানে আপনি যান সেখানেই থাকে, but first you have to prepare yourself how to protect, how to prevent, and how to mind set up to go for those kind of situation. জি, নিরাপত্তা জনিত বিষয়গুলো যখন আসে তখন স্বাভাবিকভাবেই আসলে প্রশ্ন আসবে যে নারীদের জন্য জায়গাটা আসলে কতটা নারী বান্ধব। আমি যদি আমাদের কমিউনিটির কথা চিন্তা করি, কারণ আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটিতে অনেক নর্মস রয়েছে, আমাদের এক ধরনের কালচার রয়েছে, এক ধরনের চিন্তা ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কতটা নারী বান্ধব ডিপার্টমেন্ট? অ্যাবসলিউটলি আমাদের এখানে জেন্ডার verificationটা খুবই স্ট্রিক্ট। এখানে আসলে যখন আমরা জয়েন করি সবাই নারী পুরুষ ট্রিট বাই সেম অ্যাজ অলওয়েজ সেম ক্যাটাগরিতে। আর ইদানিং তো আমাদের বাংলাদেশি বোনেরা অনেকে জয়েন করতেছে আমি দেখলাম, এবং আমাদের ডিপার্টমেন্ট NYPD সব জায়গাতে, এবং দে আর ডুইং ভেরি গুড, এবং তারা খুব ভালো করতেছে। দে আর কাজ করতেছে টোটো টু উইথ all the men officer, so they are doing very good. So আপনি জেন্ডার ক্রাইসিসটা চিন্তা করে একদমই কোনো প্রয়োজন নাই। If you determine that you want to do it, you can do it. জি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা আসলে সবার মনে এক ধরনের প্রশ্ন থাকে যে আমি সিটি জবে যাব, ফেডারেল জবে যাব, কিংবা আমি মেইন স্ট্রিম জবে যাব। আমাদের কমিউনিটিতে বিশেষ করে যারা এই দেশে জন্মগ্রহণ হয়নি কিংবা এই দেশে বড় হয়নি, তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে এক ধরনের কনফিউশন থাকে। সেই জায়গাটা একটু পরিষ্কার করবেন কিনা?
Obviously, যেহেতু এটা আমাদের মাদার টাং না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, so we have sort of variation, challenge to how to speak in English. তো সেটা প্র্যাকটিস তো করতে হয়, কিছু ক্লাস করলে তো ভালো হয়। কতগুলো ল্যাঙ্গুয়েজ স্কুল আছে যেখানে বেসিক স্পিকিংটা শেখানো হয়। আর এই আমেরিকান টিভি চ্যানেলগুলো দেখলে অনেক ভালোই সেখানে নিউজগুলো, তারপর বিভিন্ন অপরা শো, সোপ অপরা যেগুলো হয়। সো ইউ হ্যাভ টু বি open mind to learn. Language is you have to be interested and you have to be practiced. Don't shy. আপনাকে শুরু করতে হবে, then you keep talking to your friend, family, and slowly you have to have a confidence that how you present yourself, your language barrier. So yeah, there's a challenge, but as America is a real of immigrant country. A lot of people are coming as immigration. So আপনি যখনই কাজে যাবেন, কথা বলবেন, they look after each other, help each other, and nobody criticized for your language barrier or anything. I have accent, everybody has accent, so they know that it's a part of our culture, and you don't have to feel scared on that. কাজী জামান, আপনি কত বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত আছেন? It's quite long. It's going to be at my 29 years. আমি এন্ড করব actually এই জুলাই 20 আমার 30 years, অলমোস্ট 30 বছর। আপনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এবং আপনি বাংলাদেশিদের মধ্যে অনেক বড় একটি পোস্টে আছেন, অনেক দিন ধরে কাজ করছেন, অনেক রকম ডাইভার্স পিপলের সঙ্গে কাজ করার আপনার অভিজ্ঞতা রয়েছে। আপনার চোখে এই পেশায় সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয়টা কি? আসলে সময়ের সাথে চ্যালেঞ্জটা চেঞ্জ হয়। ফার্স্ট আমি যখন জয়েন করলাম আমার ডিপার্টমেন্টে, আই থিঙ্ক আই ওয়াজ দ্য সেকেন্ড পারসন দ্যাট বাংলাদেশি একজন আমার আগে জয়েন করলেন। সো আমার চ্যালেঞ্জটা ছিল অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ ছিল, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ছিল, তারপর টোটাল সেট আপটার জন্য আমাকে বুঝতে অনেক সময় লাগছে। আই ওয়াজ নট প্রিপেয়ার মাইসেলফ টু টেক দিস কাইন্ড অফ জব, বাট সার্কামস্ট্যান্সেস ভেরি গুড করে আমাকে নিতে হয়েছে জবটা। বাট then I found that people are very friendly, and as of now I can say that I'm so proud in my department. I am so proud my colleague যাদের সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে, সবাই was very helpful, friendly. They taught me, guide me, they show me go the right direction. Without their help I couldn't be here today, because my people that I worked with, I'm so grateful to them, and still I found that they're very helpful. But as I said in the beginning, সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ, এখনকার চ্যালেঞ্জটা ডিফারেন্ট দ্যাট what we faced at that time of the period. জি, বাংলাদেশিদের সংখ্যা কেমন এখন? মানে অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্রক্সিমেটলি আসলে কেমন হতে পারে? Most probably 300 officers যারা ইউনিফর্ম লেভেলে, আর সিভিলিয়ান could be 30 to 40 people, could be more. বিশেষ করে আইটি সেকশনে অনেক বাঙালি ছেলেমেয়েরা জয়েন করতেছে, এবং বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টে সিভিলিয়ান অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো এক একটা ব্রাঞ্চে অনেকগুলো বাংলাদেশি ছেলেমেয়েরা কাজ করে। যেরকম আমাদের একটা প্রোগ্রাম, একটা ডিপার্টমেন্ট, নিউট্রিশনাল সার্ভিস ডিভিশন, এনভায়রনমেন্ট হেলথ, মিনিস্ট্রিয়াল সার্ভিসেস, ফায়ার সেফটি, সো ইচ ডিভিশনে সবাই বিভিন্নভাবে কাজ করতেছে বাঙালি ছেলেমেয়েরা। আর ইউনিফর্ম লেভেলে তো বললাম 300 থেকে 400 বাঙালি ভাই বোন যারা টেস্ট দিয়ে জয়েন করছে ভ্যাকসিনে। জি, এই পেশায় চাকরি পাবার জন্য আসলে ক্লিন ব্যাকগ্রাউন্ড কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু কারো যদি আসলে অপরাধমূলক কর্মকাণ্ডের যদি কোনো ইতিহাস থেকে থাকে, সেই ক্ষেত্রে আসলে কিভাবে প্রক্রিয়াটা কি হতে পারে? প্রথমত আপনি ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকাটাই ভালো। যদি ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা আপনাকে অ্যাডমিট করতে হবে। আপনার অ্যাপ্লিকেশনের সাথে তার একটা কলাম থাকে যে বিফোর ইউ গেট anytime you got arrested, any kind of admin করে দিলে, then they will investigate in background and they'll let you know that are you eligible or not. But never try to hide anything. If you have something happen in your life, you should come up and you just admit it that I have some things, and they will, after the investigation completed, they will determine that you can do the job or not. জি, আমি একটু সাইকোলজিক্যাল বিষয়ে আসি। আপনি বলছিলেন যে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয়, যে সে মেন্টালি কেমন স্টেবল, কতটা স্টেবল, সেই ধরনের টেস্ট নেওয়া হয়। এই ক্ষেত্রে অনেকের আসলে মনে প্রশ্ন আসতে পারে, অনেকেই কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যান, কিংবা মেন্টাল থেরাপি নেন, কিংবা এই ধরনের চিকিৎসা নিয়ে থাকেন। সেটা কি আসলে এই চাকরির ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে। আপনি যদি সাইকোলজিক্যাল টেস্ট যদি আপনি পাস না করেন, then they will let you know that you couldn't. The psychiatrist will go over with you your basic
মেন্টাল স্টেবিলিটি কেমন জানার জন্য কতগুলো প্রসেস টেস্ট থাকে। ওই টেস্টগুলো আপনি যদি ওভারকাম করেন, দেন দে উইল নট বদার ইউ টু নো your background, your medical history. But you have something severe, then you should admit it when you do the interview. And if you take any medication or anything, like I said, you have to be open everything. Then they will determine that are you qualified or not. জি, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? জেনারেল নলেজের কোশ্চেন প্লাস আপনার, এটা আমি এক্স্যাক্টলি যেহেতু আমি পরিস্থিতি আমি দিইনি আমি, বাট সিভিল সার্ভিসের কথা আমি বলি, এটা আমাদের জেনারেল ম্যাথমেটিক্স, ইংলিশ, গ্রামার এগুলো থাকে। বেসিক্যালি এগুলোতে নিয়ে কোশ্চেন গুলো থাকে। আপনি যেহেতু পরীক্ষা দেওয়ার আগে গাইড বুক কিনতে পাওয়া যায়, এগুলো একটু পড়ে নিলে তখন আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। জি, কাজী জামান, একটা বিষয় আমার জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়ছে, আমাদের কমিউনিটির বহু মানুষের অংশগ্রহণ বাড়ছে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে কিংবা সিভিল সার্ভিস ডিপার্টমেন্টে, কিন্তু তুলনামূলকভাবে ইয়াং জেনারেশন কিংবা নতুন প্রজন্ম এই দেশে জন্ম হয়েছে যাদের কিংবা এই দেশে বড় হয়েছে, তাদের আগ্রহের জায়গাটা মনে হয় একটু কম। মানে আমি ভুল হতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় একটু কম। না না, আপনি একদম এক্স্যাক্টলি আপনি কারেক্ট। কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে যে এই দেশের ছেলেমেয়েরা যারা born and brought up এখানে, তাদের ড্রিম থাকে তারা একটু কর্পোরেট জব করবে, ফ্যামিলি লিড করবে। সিটি গভর্নমেন্ট, সিভিল সার্ভিস গভর্নমেন্টে ফাইন্যান্সিয়ালি একটু স্যালারি কম থাকে। তারপর একটা মাইন্ড সেট আপ আছে যে ওইখানে আসলে সুযোগটাও একটু কম থাকে, অপরচুনিটি কম থাকে। আপনি একটা কর্পোরেটের জব করলে যেভাবে শুরু করতে পারতেছেন, ইদানিং তো সবাই টাকে আইটিতে যারা জব করে, দে হ্যাভ এ ডিফারেন্ট ড্রিম। সো এই যে একটা মানে প্রসেস, এই প্রসেসে ইয়াং ছেলেমেয়েরা খুব একটা আসতে চায় না। ল এনফোর্সমেন্ট আপনি যেটা বলছিলেন, ফিজিক্যালি অনেক অ্যাক্টিভিটিস থাকে, সাইকোলজিক্যালি টাইমিং, তারপর অনেক লম্বা সময় কাজ করতে হয়, যারা ইউনিফর্ম পড়তে পছন্দ করে না। সো দেয়ার ইজ লট অফ চ্যালেঞ্জ দ্যাট নিউ জেনারেশন দে ডোন্ট ওয়ান্ট টু, দে ওয়ান্ট টু বি লাইক schedule যাবো, কাজ করবো, বাসায় চলে আসবো। So there is their mindset of also financially they will make more money from the beginning, not to go through the process. 5 years লেগে থাকলে অনেকটা সময় লাগে 5 years স্টিক করার জন্য। জি, অনেক ডাইভার্স পিপলের এক ধরনের ফিউশনের রয়েছে এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে। আমরা আমাদের কালচারকে, বাংলাদেশি কালচার, বাংলাদেশি যে সংস্কৃতি আছে, সেটার চর্চা আসলে আমরা কতটা করি, কতটা স্টাবলিশ করতে পারি? এখন তো হচ্ছে, যেহেতু আমাদের কারেকশন অফিস, আমাদের ডিপার্টমেন্টে একটা বাঙালি অ্যাসোসিয়েশন আছে, যে আমাদের যেগুলো সেলিব্রেশন হয়, ঈদ, নিউ ইয়ার্স, পহেলা বৈশাখ, ওইগুলো আমরা সেলিব্রেট করি। অন্য সবাইকে ইনভাইট করে ওরা আসে এবং জয়েন করে আমাদের সাথে কাইন্ড অফ লার্ন ইচ আদার। সো অল আদার কমিউনিটি তারাও তাদের হেরিটেজ গুলোকে রিপ্রেজেন্ট করে, আমরা ওইটা জয়েন করি। সো দেয়ার ইজ এ ডাইভার্সিটিটা খুব মানে একটা কোলাবোরেশন, এবং সবাই মিলে একটা হারমোনি পরিবেশ তৈরি হয়। সো দিস ইজ one of the good environment that you know a lot of people through the different culture and their activities. They also learn from us as well. কোন কোন ধরনের সফট স্কিল কিংবা কোন কোন ধরনের দক্ষতা থাকলে আসলে এই পেশায় চাকরির ক্ষেত্রে কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট এগিয়ে থাকবেন বলে আপনি মনে করছেন? মানে গোটা প্রসেসের মধ্যে যেটা বললাম, আপনি ফিজিক্যাল, এডুকেশন, মেন্টালি সবকিছু মিলে আপনি যদি মনে করেন যে ডিটারমিনেশন, আপনাকে আগে চিন্তা করতে হবে যে মানসিকভাবে আপনি তৈরি কিনা এই কাজটা করার জন্য। Once you have that kind of mindset up, then you can feel like that you are qualified. Until you take a test, you don't know that how far you can go with this process. জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যারা আসলে এই ডিপার্টমেন্টে কাজ করতে আগ্রহী, তাদের জন্য যদি কিছু বলতেন, এবং আপনার পক্ষ থেকে আসলে টিভিএন এর ভিউয়ারদের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে, কোনো মেসেজ থেকে থাকে। আমি টিভিএনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের জন্য এটুকুই বলার যে there is a lot of opportunity out there, as আমরা ডিসকাস করলাম। আমাদের আলোচনা থেকে আপনারা জেনে যাবেন যে আপনি কি করা দরকার, কিভাবে আপনি এই ধরনের প্রফেশনে আসতে পারেন। আর প্রত্যেক ডিপার্টমেন্টে একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করুন বিভিন্ন জবের যে সুযোগ সুবিধাগুলো, দেন ইউ মেক আপ ইউর মাইন্ড আপনি এটা করতে চাচ্ছেন কিনা। এই তো দর্শকদের জন্য আশা করি আমাদের আজকের এই আলোচনায় কিছু ইনফরমেশন দর্শকদের কাছে লাগবে। আমি একটু যুক্ত করতে চাই একদম শেষ মুহূর্তে, আপনি যেহেতু বিষয়টি বললেন, এইখানে চাকরির জন্য আসলে ভ্যাকেন্সিটা কোথায়, এটা আপনাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় সেটি হচ্ছে অ্যাপ্লাই করা থেকে শুরু করে পরীক্ষা কিংবা টেস্ট অন্যান্য কিছু করে একদম চাকরি পাওয়া পর্যন্ত মানে একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় বেশ কয়েক মাস।
ডিপেন্ড করে আপনার মানে সিভিল সার্ভিস টাইটেলে যেটা এটা সময় লাগে সিভিলিয়ান যারা, কারণ 3 বছর অ্যাক্টিভ লিস্ট থাকে, আপনি পরীক্ষা দেওয়ার 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যান্ড ডিপেন্ড করবে আপনাকে কখন ডাকবে, ডিপেন্ড অন আপনার রেজাল্টের উপরে। আর ইউনিফর্ম লেভেলে সাধারণত খুব বেশি সময় নেয় না ওরা, বিকজ এখন শর্টেজ অফ ইউনিফর্ম স্টাফ ইচ ডিপার্টমেন্ট, সো ওরা চায় এক্সপোর্টাইট করে তাড়াতাড়ি হায়ার করা যায়। সো দেয়ার ইজ আ লট অফ টাইম সেভ হয় ইউনিফর্ম লেভেলে, বাট সিভিলিয়ান লেভেলে সময় একটু বেশি লাগে। সিভিল সার্ভিসের অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কেউ হচ্ছে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে আসতে চায়, সেই ক্ষেত্রে কি আসলে কাগজপত্র প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারবে নাকি পরীক্ষা দিয়ে আসতে হবে? পরীক্ষা দিয়ে আসতে হবে, অ্যাবসলিউটলি টু ডিফারেন্ট সেটআপ। পরীক্ষা দিয়ে আসতে হবে। জি, কাজী জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অসংখ্য কৃতজ্ঞতা, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে, সবার জন্য আমার শুভকামনা। আগামীকালকে আমেরিকার জন্মদিন, হ্যাপি 4th of July। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও, তবে বিদায় নিচ্ছি না, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানের এই অংশে আমাদের আলোচনায় থাকছে কমার্শিয়াল প্রপার্টিতে কিভাবে ইনভেস্ট করবেন, হাউ টু ইনভেস্ট ইন কমার্শিয়াল প্রপার্টি। আলোচনার জন্য আমার সাথে একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। TBN24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি TBN24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এর বাইরে আলোচনার বিষয়বস্তু সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অতিথি। আমার সাথে আজকে এই মুহূর্তে রয়েছে বেটার হোমস রিয়েলটির CEO আসিফ চৌধুরী। জনাব আসিফ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। টিভিএন ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং হ্যাপি 4th জুলাই আমাদের আমেরিকার জন্মদিন, সবাইকে শুভেচ্ছা। জি, আপনাকেও অসংখ্য শুভেচ্ছা। আমরা কমার্শিয়াল প্রপার্টির ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তবে শুরুতেই আপনার কাছ থেকে জানবো কমার্শিয়াল প্রপার্টি বলতে আসলে কোন কোন প্রপার্টিকে বোঝায়? কমার্শিয়াল প্রপার্টি প্রথমেই বলে নিতে হবে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ওয়্যার হাউস, ডাটা সেন্টার, মেডিকেল ফ্যাসিলিটি, মিক্সড ইউজ প্রপার্টি, even church, even centers for religious studies. Basically, যেগুলোতে মাল্টিপল লোকজনের ইনভলভমেন্ট থাকে, সেটাকে বলতে পারে রিটেল কমপ্লেক্স, শপিং মল, এটসেট্রা। মাল্টি ফ্যামিলি কি সেই ক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টির মধ্যে পড়বে না রেসিডেন্সিয়ালের মধ্যে? মাল্টি ফ্যামিলি তো অফকোর্স কমার্শিয়াল, এবং অনেক সময় মাল্টি ফ্যামিলির সাথে আপনার নিচে স্টোরও থাকে, দোকানও থাকে। যেমন ম্যানহাটন দেখছেন, কুইন্সে দেখেন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং উপরে আছে, নিচে একটা শপিং স্ট্রিপ হয়ে 7-8টা দোকান আছে। তো এগুলো আসলে যখন এই সিটি যখন প্ল্যানিং করা হয়, তখন এই কমিউনিটির স্বার্থেই করা হয়েছে। কারণ ছোট একটা জিনিস নেওয়ার জন্য আপনার ম্যানহাটনে যদি যাইতে হয়, তাহলে দ্যাট ডাজন্ট মেক সেন্স। তো ওই কনভিনিয়েন্সের জন্য ওইগুলা আপনি দেখবেন নেইবারহুড টু নেইবারহুডে এই ছোট ছোট দোকানগুলো করা আছে। বিভিন্ন ধরনের কোনো শু স্টোর আছে, গ্রোসারি স্টোর আছে, মেডিকেল ক্লিনিক আছে, ডেন্টাল অফিস আছে, লয়ার্স অফিস। এই যে এটা স্ট্রিপ হয়ে যায়, তখন কমিউনিটির স্বার্থেই করা হয়। কমিউনিটির স্বার্থে করা হয়েছে। রেসিডেন্সিয়াল প্রপার্টির সাথে কমার্শিয়াল প্রপার্টির মূল পার্থক্যগুলো আসলে কোথায় কোথায়? রেসিডেন্সিয়াল তো আপনি শুধু থাকবেন, এটা বিজনেস পারপাসে না। এটা মনে করেন আপনি আপনার থাকার জন্য আপনি নিলেন। তো কমার্শিয়াল প্রপার্টিটা হলো এটা ইনভেস্টমেন্ট। মনে করেন আপনি 20টা একটা অ্যাপার্টমেন্ট নিলেন, 20টা অ্যাপার্টমেন্ট থেকে আপনার রেন্টাল ইনকাম আসলো। আপনি মিক্সড ইউজ প্রপার্টি নেন, আপনি উপরে থাকলেন, নিচে আপনার স্টোর আছে, আপনি স্টোরের ভাড়াটা আপনি পেলেন। এবং কোন জায়গায় পরে ট্রিপল নেট লিস্টিং, যেটা সেটা থেকে ওই ওনাররাই আপনার ভাড়া দিবে, ইন্স্যুরেন্স দিবে, ট্যাক্স দিবে, মেনটেন্যান্সটাও করবে। তো যারা মিক্সড ইউজ প্রপার্টি কিনে থাকেন বা কমার্শিয়াল, তাদের আর্নিংটা ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, মনে করেন আপনি 200,000-এর যদি একটা প্রপার্টি নিলেন, মানে ক্যালকুলেশন করে যারা আর এই ব্যবসাতে নামে, তারা সাধারণত এই ধরনের হিসাব করে যে 1% 200,000-এর যদি প্রপার্টি হয়ে থাকে, সেটা 2,000 টাকা আপনার রেন্টাল রিটার্ন আসবে। এবং এই প্রপার্টিগুলো কিনতে আপনার কোনো ক্ষেত্রে হয়তো যদি SPA 5 ও 4 হয়, 10 to 15% আপনাকে ডাউন দিতে হবে। কারণ সরকারের অনুদান হিসাবেও আপনি কিন্তু এটা কিনতে পারবেন। আমাদের কমিউনিটির লোকজন কিন্তু এখনো সেভাবে ইনভলভ হয় না। কিছু লোকরা পুরনো যারা, তারা এই কমার্শিয়াল ল্যান্ডের প্রতি আগ্রহী হচ্ছে। এবং ওটার মধ্যে আবার
কিছু ম্যানেজমেন্টের স্কিলটা চলে আসে, কারণ বাসাতে তো শুধু আপনি থাকলেন না, আপনি আসা যাওয়া করলেন, তখন ওই যে মেনটেন্যান্সের ব্যাপার, আপনার টেনেন্ট কোন ধরনের আসবে যাবে, হিসাব নিকাশ, আপনি কত টাকা খরচ করবেন, ওইটা ক্যালকুলেশন একটা ব্যাপার আছে। তো আমাদের কাউন্টার পার্ট যারা জুইশ, যারা আর্লি নিউ ইয়র্কে আসে, কিন্তু দেখবেন তারা বেশিরভাগই 80%ই কিন্তু কমার্শিয়াল প্রপার্টি তারাই ওন করে এবং হোল্ড করে, এবং যুগ 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 ধরে তারা করে আসছে। দাদা করে গেছে, বাপ করছে, বাপ করতে ছেলে করে আসছে। ম্যানহাটনটা কিন্তু বিলংস টু দেম। এই বিল্ডিং গুলা কিন্তু তারা ওই যে 1901 থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত মানে 2025 পর্যন্ত তারা ওন করে যাচ্ছে। কারণ ওই যে এটা বেনিফিট যেটা ছিল সেটা ওরা বুঝতে পেরেছিল যে কমার্শিয়াল প্রপার্টির মিনিংটা কি। তো আমি আমাদের কমিউনিটিতে যারা অনেকেই টাকা হাতে নিয়ে বসে আছেন, $1 মিলিয়ন $2 মিলিয়ন হাতে নিয়ে ভাবছেন কি করব, কোথায় যাব, অনেকে আবার স্টক মার্কেটে দিয়েছেন, এটা না করে আপনারা কমার্শিয়াল প্রপার্টির দিকে আপনারা আগাতে পারেন। এটা রিটার্ন কিন্তু শুধু আজকে না, এটা জেনারেশন ওয়ার্থ। আপনার থেকে আপনার ছেলে পাবে, ছেলে থেকে আপনার ছেলের নাতি, যদি আপনি এটা হোল্ড করে রাখেন। কারণ রেন্টাল ইনকাম তো প্রত্যেক বছরই 2-3% করে বাড়তেছে। একটা যদি প্রপার্টি আপনি একটা স্টোর ফ্রন্ট নেন, 3 থেকে 5% আপনার সেটাতে আপনার রিটার্ন বাড়তে থাকবে। যদিও আপনার ইনফ্লেশন বাড়বে, কিন্তু সেই সাথে আপনার আর্নিংটাও বাড়বে। এবং যদি ট্রিপল নেট লিস্টিং যেটা হতে পারে, মানে ওনার যারা এই স্টোরগুলো থেকে রেন্ট নিবে, ওনারা রেন্ট দিবেন, মেনটেন্যান্সটাও করবেন এবং ট্যাক্সটাও পর্যন্ত দিবেন। এবং যদি সেই স্টোর যদি আপনার খালি থাকে, তাহলে মনে করেন বছরের জন্য যদি আপনার 40,000 টাকা ট্যাক্স হয়ে থাকে, সেই ট্যাক্সটাকে আপনাকে দিতে হবে না, because it was vacant, আপনি কোনো টাকা আর্ন করবেন। So there is a lot of benefits, and then again some risk, of course, যে কোনো ব্যবসাতে ইনভলভ। রিস্কটা হলো যে আপনার হয়তো আপনার স্টোরটা খালি থাকতে পারে, ডিপেন্ড কোন নেইবারহুডে আপনি চিনতেছেন না। যদি কুইন্সে কিনে থাকেন তাহলে নো চান্স, লুজ হওয়ার কোনো চান্স নাই, কারণ আমাদের সো ডাইভার্স কমিউনিটি কুইন্সে। আসলে কমার্শিয়াল বিল্ডিং পাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার, সবগুলো সবসময় পাওয়া যায় না। এবং নেওয়ার আগে একটু বিল্ডিং সম্বন্ধে, আপনার এই ব্যবসা সম্বন্ধে আপনার একটু নলেজ রাখতে হবে এবং বুঝতে হবে কিভাবে কেউ করবেন। যারা এই ব্যবসায় জড়িত আছেন তাদের কাছ থেকে আপনার ইনফরমেশনগুলো জেনে নেওয়া, বা অভিজ্ঞ যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, যারা কমার্শিয়াল বিল্ডিংগুলো সেল করে থাকেন বা যাদের আইডিয়া আছে, তাদের সাথে কথা বলে আপনারা। এবং অলসো কমার্শিয়াল কোর্টেও আপনার অকশনেও এই ধরনের বিল্ডিং আসে, তো আপনারা ওই অনলাইনে আপনারা চেক করতে পারবেন কি আছে না আছে। বাট যদি অকশন থেকে কিনা হয়, আপনারা এমনভাবে ক্যালকুলেশন করবেন যে 30%-এর বেশি যেন আপনার মেনটেন্যান্সটা যেন না হয়ে থাকে। মানে কেনার পরে যদি আপনার মোর দেন 30% যদি আপনার ইনভেস্ট করতে হয় রেনোভেশনের জন্য, তখন খুব একটা সেটা লাভবান হয় না আপনার, তখন আপনি প্রপার্টি নিয়ে স্টেক হয়ে গেলেন। বাট চালু অবস্থায় যদি আপনি প্রপার্টিগুলো কিনে থাকেন, তো 1% তো একটা রুল আছেই, বাট কুইন্সে মনে করেন এই রুলটা আসলে হয় না, কারণ আস্কিং প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। তারপরেও মনে করেন লং রানের জন্য আপনি যদি জেনারেশন ওয়েলথের কথা ভাবেন, দেন দিস দ্য ওয়ে টু গো। কারণ সিঙ্গেল ফ্যামিলি হাউস, 2 ফ্যামিলি হাউস ইজ নট আ জেনারেশন ওয়েলথ, এটা টেম্পোরারি, একটা টাইমিং। বাট যদি আপনি কমার্শিয়াল একটা বিল্ডিং কিনেন, একটা ওয়্যার হাউস কিনেন, একটা মেডিকেল ফ্যাসিলিটি কিনেন, বা একটা স্ট্রিপ মল কিনেন, তাহলে রিটার্নটা অনেক অনেক বেশি। কারণ আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি, আমাদের সামনে জুইশ আমেরিকান যারা, তারা আজকে কত দূরে গিয়ে গেছে, বিকজ অফ দেয়ার মানে ইন্টেনশনটা ছিল যে শুধু আমি নট জাস্ট মি, ফর মাই সান, মাই নেক্সট জেনারেশন। তো ওইভাবে আপনারা যে চিন্তা করেন, আমরা তো উই আর হিয়ার টু স্টে, আমরা তো কোথাও যাচ্ছি না, আপনিও যাবেন না, আমিও যাব না, আমাদের সন্তানরাও যে ফিরে যাবে সেটা সম্ভাবনা খুবই কম। তো আপনারা শুধু বাড়ি না কিনে, যারা এখন ইনভেস্টমেন্টের কথা বলছে, আমি বলবো যে আপনারা কমার্শিয়াল চিন্তাধারাতে চলে আসুন। অনেক অনেক যে ডাটা সেন্টার, ডাটা সেন্টারগুলো কিন্তু আমাদের ওই যে ক্লাউড বেসড, যেটা আমাদের এখন ওই যে ওয়্যার হাউস, আমাজনের মতো দেখেন, একটা ওয়্যার হাউস থেকে কিন্তু সব ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওদের কিন্তু ফ্যান্সি জায়গার দরকার নাই, আপনার ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়ার মধ্যেও আপনি আপনার বিজনেস চালিয়ে যেতে পারবেন। সো ওই দিক দিয়ে আমাদের কমিউনিটির লোকজনদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এই সাইডটা দেখুন, যারা রিয়েল এস্টেটে জড়িত আছে। আমাদের কমিউনিটির এঙ্গেজমেন্ট অনেক কম, আপনি বলছিলেন।
কমার্শিয়াল ইনভেস্টমেন্ট শুরু করার জন্য কি ধরনের মূলধন প্রয়োজন, মানে কত মূলধন থাকতে হবে অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা যদি দিতেন? SBA 504 যদি গভর্নমেন্ট ব্যাংক লোন হয়, SBA যেটা, ওটাও আপনার 10 থেকে 15% এর মধ্যে আপনি অ্যাপ্লাই করে সেটা পেতে পারেন। সেটা যদি SBA লোন হয়। আচ্ছা, ক্যাশ হলে? হ্যাঁ, আর হার্ড লোন ওটা 20 to 30% দিয়ে আপনি আনতে পারেন। হয়তো রেটটা একটু স্লাইটলি হায়ার হয়ে থাকে, কারণ যেহেতু এটা কমার্শিয়াল ইন্টারেস্ট কিন্তু নর্মাল হাউজিং এর মতো না, একটু ডিফারেন্ট হয়ে থাকে। বেটার যদি একজনের পক্ষে সম্ভব না হয়, একটা গ্রুপ ক্রিয়েট করে, এখন সাপোজ আপনি $2 মিলিয়ন একটা প্রপার্টি কিনবেন, হয়তো রেন্টাল ইনকাম 17-18 হাজার উচিত, আসলে 20,000 টাকা উচিত, কিন্তু হয়তো দেখা গেছে 17-18 হাজার টাকা হচ্ছে। ইটস নট এ বিগ ডিল। আপনি একাও যদি না নিতে পারেন, আপনারা 2-3 জন মিলে একটা গ্রুপ ফর্ম করে আপনি $1 মিলিয়ন 50% ডাউন দিয়ে আপনি জিনিস, তখন সেটা কিন্তু কাভার হয়ে আসতেছে আপনার। হয়তো আপনি লাভ হয়তো ফার্স্ট 3 ইয়ার্স হয়তো আপনি দেখবেন না, বাট যদি 10 ইয়ার্স যদি লোন হয়ে থাকে, বাট 10 ইয়ার্স তো অলমোস্ট এটা পেইড অফ হয়ে যাবে। তো সামটাইম ইউ সি দ্য রিটার্ন। সেটা তখন 17-18 হাজার যদি হয়, সেটা তখন 20-22 হাজারে যায় দাঁড়াবে উইদিন 10 ইয়ার্স। যদিও ইনফ্লেশন হাইট, বাট কিন্তু আপনার একটা জেনুইন একটা ইনকাম আপনার ক্রিয়েট হতে থাকে। কিন্তু ফাইন্যান্সিং এর পরামর্শটা আসলে আপনি কিভাবে দিবেন? SBA লোন, ব্যাংক লোন অথবা ক্যাশ? আপনি ব্যাংকারের সাথে কথা বলতে পারেন, যারা অভিজ্ঞ রিয়েল এস্টেট। আপনি অফকোর্স একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যারা কমার্শিয়াল করে থাকে, নট রেগুলার রিয়েল এস্টেট এজেন্ট, যারা এক্সপেরিয়েন্স, যারা এই লাইনে অভিজ্ঞতা, তাদের সাথে যোগাযোগ করুন। এবং তাদের কাছে সাধারণত বিভিন্ন ধরনের আউটলেট থাকে, বিভিন্ন ধরনের ডিরেকশন থাকে, কোন ডিরেকশনে আপনি যাবেন। এবং আপনারা যদি ইনভেস্ট করার থাকে, তখন কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনার রিয়েলিটির সাথে কথা বলে এক একজনের প্রেক্ষাপট আসলে ভিন্ন ভিন্ন। বিদেশিরা অর্থাৎ আমেরিকার বাইরের কেউ কি আসলে ইনভেস্ট করতে পারবেন কিনা কমার্শিয়াল প্রপার্টিতে? অফকোর্স সেটা করা যাবে। প্রথমে আপনার একজন লয়ারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে হবে, একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে হবে। যদি আপনি ফাইন্যান্স করে থাকেন, সেটার জন্য আপনার হয়তো HSBC, যারা ফরেন যারা ল্যান্ডার, যারা ফরেন ইনভেস্টমেন্টকে ল্যান্ড করে থাকে, যেমন HSBC জাতীয় ব্যাংক যারা এনকারেজ করে। তো সাধারণত আমার জানা মতে যারা 50% ডাউন দিয়ে থাকে, তাদের HSBC সাধারণত দিয়ে থাকে, ল্যান্ড করে থাকে। তো সেটা টোটালি আপনার আসতে হবে, এবং এখানে আসার পরে আপনার অফকোর্স একটা আপনার যে অ্যাটর্নির সাথে আপনার কথা বলতে হবে। কথা বলে আপনার একটা কর্পোরেশন আপনার খুলতে হবে। কোন ধরনের কর্পোরেশন আপনার জন্য প্রযোজ্য, কারণ এক একজন এক একভাবে ক্রিয়েট করে থাকে। তো অফকোর্স ফরেন ইনভেস্টমেন্ট, এই দেশ তো ফরেন ইনভেস্টের মধ্যে দিয়ে চলতেছে। আমেরিকানরাও বাইরে যে ইনভেস্ট করে থাকে, সব বিদেশিরাও এই দেশে করে থাকে। জি, লোকেশন বাছাই করার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দেবেন? ডিপেন্ডস অন আপনি কি চাচ্ছেন, কোথায় আপনার বা কোন ধরনের আপনি চাচ্ছেন। আপনি যদি ওয়্যার হাউস চাই থাকেন, ওয়্যার হাউস গুলাতে সাধারণত রিটার্ন অনেক বেশি থাকে। মিক্সড ইউজ বিল্ডিং গুলাতে অনেক রিটার্ন থাকে, মেডিকেল ফ্যাসিলিটিতে এগুলো থাকে, এবং শপিং মল যেগুলো সেগুলোতে হয়ে থাকে। মনে করেন একসাথে 7-8টা দোকানও আছে, আপনি 10টা দোকান নিলেন। এই মুহূর্তে আমার কাছে 10টা দোকানের একটা প্রপার্টি আছে কুইন্সের জামাইকায়, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম। মানে ইনফ্যাক্ট আমার কাছে আছে, বাট আমি মালিক চাচ্ছেন $2.3 মিলিয়ন। হ্যাঁ, তো সেটা যদি আপনার ওনার মান্থলি ইনকাম ওই প্রপার্টি থেকে 18,000 আছে, বাট হওয়ার কথা ধরেন 2.2 মিলিয়ন বা 2 মিলিয়ন, 1% রেটে যেটা, বাট সেটা হচ্ছে না। বাট কিন্তু লং রানে আপনার কিন্তু এই ধরনের প্রপার্টি আপনাকে রিটার্ন দিবে অনেক বেশি। আপনি যদি 5 বছর হোল্ড করেন, তাহলে আপনার যদি লোনটা যদি পেইড অফ হয়ে যায়, তখন এই 5 বছরে কিন্তু আপনার ইকুইটিও বাড়ছে, এবং আপনার রেন্টার কাভারেজটাও বাড়ছে। এবং এইগুলাতে আবার ওই যে বললাম যে ট্রিপল নেট লিস্টিং যদি হয়ে থাকে, তখন এই টেনেন্টরাই মেনটেনেন্স করবে, টেনেন্টরাই আপনার ট্যাক্স দিবে, টেনেন্টরাই আপনার ইন্স্যুরেন্স দিবে। বেসিক্যালি আপনি শুধু প্রপার্টিটা ওন করলেন, আপনার কোনো হেডেক নেই। জি, কিন্তু প্রপার্টি ভ্যালুয়েশন কিংবা যদি ROI ক্যালকুলেট করার কথা বলি, সেটা আসলে কিভাবে করবেন? এই জন্যই আপনাকে রিয়েল এস্টেট একজন এজেন্টের মাধ্যমে, মানে একজন অভিজ্ঞ পরামর্শ নেওয়ার কথা। এবং 100% মনে করেন যে
ডিল এখন আর তো মনে করেন নাই, যে বাড়ি নর্মাল যে বাড়ি নিউ ইয়র্কে 500,000 ছিল একটা এখন 700,000 750,000 দাম বাড়তেছে। সেম ভাবে কমার্শিয়াল প্রপার্টিরও যেমন প্যান্ডামিকের সময় অনেক কমে আসছিল, 20-30% বিলো আস্কিং প্রাইস থেকে পাওয়া যাচ্ছিল, এখন আর সেটা নাই। এখন আস্কিং প্রাইস থেকে 20-30% বেশি দিয়েও মানুষ নিয়ে যাচ্ছে, কারণ ওই যে অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, যে চাহিদা যে ডিমান্ড যেটা সেটা নাই। তো এই জন্যই কমার্শিয়াল প্রপার্টি যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন একটু সার্চ করে নেবেন কোথায় আপনি কমফোর্টেবল। এখন যদি আপনি কুইন্সে থাকেন, যদি নিউ জার্সিতে নিতে চান আপনি নিতে পারেন, কিন্তু আপনার একটা কমিউনিকেশনের ব্যাপার আছে, আপনার কেউ সুপারভাইজার রাখতে হবে, ডিপেন্ড কোন ধরনের প্রপার্টি নিচ্ছেন। আপনি যদি একটা ওয়্যার হাউস নেন, ওয়্যার হাউস জন্য তো একজন মেনটেন্যান্সের একজন লোক দরকার, সুপারভাইজার দরকার, সেই ধরনের প্রস্তুতি আপনাকে নিয়েই নামতে হবে। বাট ছোটখাটো মনে করেন 8টা-10টা স্টোর নিলে যদি কুইন্সে থাকেন, আপনি কুইন্সেই নেন, তাহলে তো আর আপনার সেটা দরকার হচ্ছে না, মানে আপনি একটা ফোন কল দিয়ে আপনি আপনার কাজ শেষ করতে পারতেছেন। বাট মানুষ বাইরে স্টেটেও, আমাদের বাঙালি কমিউনিটির লোকজনও বাইরে টেনেসি, ফ্লোরিডা, টেক্সাস বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে। এখন তো আমেরিকা ইজ হ্যাভ নো লিমিটস, স্কাই ইজ দ্য লিমিট। আপনি যে জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট করবেন, আপনি যদি পজিশনে করতে পারেন, রিটার্ন কিন্তু সেম, ডলার তো কিন্তু সেম। তো নেক্সট টাইম আরো অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আসবো, যে হোটেল ইন্ডাস্ট্রি বা গ্যাস স্টেশন, যেগুলা আমাদের কমিউনিটির মধ্যে অনেক এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, বা ওই রাস্তাতে গেলে কি হবে না হবে, সেটাও কিন্তু কমার্শিয়াল প্রপার্টি, এগুলাই কিন্তু মিক্স প্রপার্টি। অনেকেই মনে করেন একটা গ্যাস স্টেশন থেকে আজকে 20-25টা গ্যাস স্টেশন, একটা হোটেল থেকে 4-5টা হোটেল করে ফেলছেন, কারণ ওই যে যারা করতে গেছেন তারাই কিন্তু লাভবান হয়েছে। বাড়ি কিনে আসলে থাকার জন্য বাড়ি কিনা, 1-2টা বাড়ি থাকার প্রয়োজন আছে, বাট যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে হয় তো কমার্শিয়াল ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। রিস্ক মানে ক্যাশ ফ্লোটা আসলে কিভাবে ম্যানেজ করবেন, কিংবা রিস্ক ফ্যাক্টর গুলো আসলে কি কি, যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের সময় একদম শেষের দিকে চলে এসেছে, একটু সংক্ষেপে একটু পরামর্শ দেব। অফকোর্স আপনার একটা প্রিপারেশন থাকবে, এবং যদি আপনার মনে করেন বড় ধরনের কোনো কিছু হয়, তাহলে আপনি 2-3 জন পার্টনার আপনার নিতে পারেন, নিয়ে জিনিসটাকে ইজি ভাবে আপনি ডিল করতে পারেন। যদি $1 মিলিয়ন প্রপার্টি হয়ে থাকে, যদি আপনার লোন নেওয়ার যদি কোনো ইচ্ছা না থাকে, তাহলে আপনারা 3 জন মিলে আপনারা নিতে পারেন। এবং যদি অকশনে যান, অকশনের যেগুলো প্রপার্টি, সেগুলো হয়তো আপনি ফুল অ্যাক্সেস নাই, আপনার ক্যালকুলেশন করেন, তখন ওইগুলো একটু রিস্কি হয়ে থাকে, যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। বাট যদি চালু অবস্থায় আপনি নেন, তাহলে তো আপনি দেখতে পারতেছেন আপনার অপশনটা কি, রুটটা ঠিক আছে কিনা, স্টোর ফ্রন্ট গুলো কিভাবে রান করতেছে। তো ওইগুলো তখন আপনার ডু ডিলিজেন্স যেটা আমরা বলি, সেটা আপনি ইউজ করতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসিফে চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ, আবারও 4 জুলাই সবার জন্য স্বাগতম। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। 𝗖𝗵 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।